তো মাইলস্টোন মূলত অনেক বড় বাজেটের ক্ষেত্রে মাইলস্টোনটা আমরা রানিং করি, $5,000 $10,000 ওরকম, ঠিক আছে। $10-20 বা $100-150 জন্য মাইলস্টোনটা তৈরি করা বোকামি। ওকে, সিঙ্গেল পেমেন্ট দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রাইবে লিখব যে আই উইল ডিজাইন ইউর ইন্ট্রো ভিডিও, ঠিক আছে, যা কথা হয়েছে আমাদের মার্কেটিং করতে গিয়ে বাইরে। কারণ এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আসলে কনভারসেশন করা বা অনলাইনে চলাফেরা করাটা খুবই কঠিন কাজ হয়। যেমন আমরা মনে করেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে মার্কেটিং করলাম বা নিজেদের প্রমোশন করলাম, সেখান থেকে কোনো একটা ক্লায়েন্টের আমরা রেসপন্স পেলাম, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট কি চাচ্ছে? ক্লায়েন্ট চাচ্ছে যে আচ্ছা আপনার সার্ভিস আমি নিব, তো কিভাবে নেব, মানে আপনাকে টাকাটা পে করব কিভাবে। তো ম্যাক্সিমাম বিদেশি যেগুলো বায়ার রয়েছে তাদের আসলে পেপাল কার্ড রয়েছে, ঠিক আছে। তো পেপালের মাধ্যমে খুব দ্রুত পেমেন্ট ট্রানজ্যাকশন করা যায়, মানে আমাদের বাংলাদেশে যেমন বিকাশ, রকেট যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে ঠিক ওইভাবে কিন্তু খুব দ্রুত মানি ট্রান্সফার করা যায় বা ট্রানজ্যাকশন করা যায়। তো যেহেতু আমরা আউট অফ মার্কেট প্লেসের কথা বলতেছি, সেক্ষেত্রে আপনি তো পেপাল ব্যবহার করেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল যেগুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পে অনার। তো পে অনার অ্যাকাউন্ট আপনার থাকতে পারে কিন্তু ক্লায়েন্টের না থাকতে পারে। পে অনারের এইরকম সমস্যা অনেক হয়, যেমন আমরা বাঙালিরা যেহেতু আমাদের পেপাল ব্যবহার করার সুযোগ নেই বাংলাদেশে, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই পে অনার ব্যবহার করি। তো বিদেশিদের পে অনার প্রয়োজন হয় না, তাদের যেহেতু পেপাল অ্যাভেলেবল রয়েছে। আর পে অনারের চাইতে 1000 গুণ ভালো পেপাল, কারণ হচ্ছে খুব দ্রুত ট্রানজ্যাকশন করা যায়, $1 পর্যন্ত ট্রানজ্যাকশন করা যায়, $1/2 পর্যন্ত ট্রানজ্যাকশন করা যায় পেপালে। বাট পে অনারে হয় কি মিনিমাম $20 ট্রানজ্যাকশন করতে হয়। তো আমার কাজের প্রজেক্টটাই তো হচ্ছে $5-এর, তো ক্লায়েন্ট আমাকে কেন অযথাই $20 সেন্ড করবে? অথবা ক্লায়েন্টের যদি পে অনার না থাকে তখন কি করবেন? তো আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আসলে আমরা পেমেন্ট গেটওয়েটাও যেন বাহিরের মাধ্যমে নিতে পারি, তাহলে আমাদের মার্কেট প্লেসে অযথায় আমাদের 20% ট্যাক্স দিতে হচ্ছে না। আপনারা হয়তো জানেন যে মার্কেট প্লেসে কাজ করলে আমাদেরকেও 20% ট্যাক্স দিতে হবে, সেই সঙ্গে ক্লায়েন্টকেও ওই মার্কেটে 20% ট্যাক্স দিতে হবে। তার মানে কত দাঁড়ালো? 40% ট্যাক্স একটা মার্কেট প্লেস কেটে নিল। তো সেই 40% যদি আমরা ক্লায়েন্টকে ছেড়ে দেই অথবা ক্লায়েন্ট আমাকে ছেড়ে দেয়, তাহলে দেখেন যে কোনো একজন আমরা অনেক বেশি লাভবান হই বা প্রফিটেবল হই, তাই না? তো সেই সলিউশনের জন্য আমরা যেটা করি, মার্কেট প্লেসে মার্কেটিং করে ক্লায়েন্ট পেলে আমাদের যদি পেপাল না থাকে বা পে অনার না থাকে অথবা বাজেট $5 পে অনারে ট্রানজ্যাকশন হচ্ছে না, এই জাতীয় ক্ষেত্রে তখন আমরা কি করি, আমাদের বাধ্য হয়ে আমরা মার্কেট প্লেসের আমাদের কোনো গিগের লিঙ্ক দিয়ে দিই যে আচ্ছা ওকে আমার এই ফাইবারে একটা গিগ আছে বা সার্ভিস আছে, আপনি গিয়ে সেখানে আমাকে অর্ডার করেন। তাহলে সেখানে অর্ডার করলে ক্লায়েন্টের অতিরিক্ত 20% কমিশন দিতে হবে, আমাকেও দিতে হবে, যা হোক আমরা অন্তত পেমেন্টটা নিতে পারবো, লস করে হলো বাধ্য তখন, তাই না? কিন্তু আচ্ছা এত মেসেজ আসতেছে কেন আমার ফোনটা কি পাগল হলো নাকি? ওকে, আচ্ছা যেটা বলতে চাইলাম যে লস হলেও তখন আমাদের ফাইবারেই আমাদের কাজ করতে হবে অথবা অন্য কোনো মার্কেট প্লেসে যেখানে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, পিপল পাওয়ার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, সেখানে আমাদের প্রোফাইল লিঙ্ক কখনো দিব অথবা কখনো আমাদের সার্ভিস অর্থাৎ গিগ, পিপল পাওয়ারে সেটাকে বলে অফার, সেটা লিঙ্ক পাঠাবো। এখন আমরা ফ্রিল্যান্সার, আমরা যদি ন্যূনতম এই কমন বিষয়গুলো যদি আমরা না বুঝি যে কোনটা দিতে হয়, কোনটাকে লিঙ্ক বলে, কোনটাকে ইউআরএল বলে, কোনটাকে প্রোফাইল বলে, এগুলো যদি না বুঝি তাহলে আসলে ক্লায়েন্টের সঙ্গে এই যে গণ্ডগোল পাকবে। ক্লায়েন্ট তখন আমাদের উপর বিরক্ত হবে, কাজ দিবে না, বলবে যে ধর কী দিচ্ছে। যেমন আমি ভাইয়ের কাছে চাইলাম যে গিগ লিঙ্ক, যে আপনার যে নতুন গিগটা ক্রিয়েট করেছেন সেই লিঙ্কটা দেন, তো উনি লিঙ্ক দিয়েছেন। তো আমরা সেই লিঙ্কটা এখানে যে ক্লিক করতেছি দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, ফাইবারের হোম পেজে। সো আমি ক্লিক করে তার গিগে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ফাইবারের হোম পেজে আসলাম। তো ক্লায়েন্টও কিন্তু বারবার এভাবেই দেখবে, ট্রাই করে দেখে যে ধর কিছু না, কোথায় যাব আমি এখন। তো বিরক্ত হয়ে হয়তো আবার চাইতে পারে অথবা বিরক্ত হয়ে আপনার থেকে লিভ নেবে। তো
এই জন্য আমাদের বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো আমরা যখন মনে করেন এই আইডিটাতে যদি যাই, তো প্রত্যেকেরই কিন্তু একটা না একটা প্রোফাইল আছে ফাইবারে, যেহেতু অ্যাকাউন্ট খুলেছি আমরা। তাহলে এটা হচ্ছে গিক লিঙ্ক, এই যে আই উইল এডিট ইউর ভিডিও প্রফেশনালি অ্যান্ড ক্রিয়েটিভলি, এই গিকটার লিঙ্ক হচ্ছে উপরেরটা, এটা ইউআরএল, ঠিক আছে। এভাবে কপি করে এটা পাঠিয়ে দেয় ক্লায়েন্টকে। আর যখন এখান থেকেও নেওয়া যেতে পারে, অথবা এই যে পাশে দেখবেন যে শেয়ার দিস গিক, এখান থেকে এই যে কপি লিঙ্ক, এটা লিঙ্কটা কপি করে আমরা দিতে পারি ক্লায়েন্টকে। লিঙ্কটা কেমন হয় আমি দেখাচ্ছি। এই যে কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দেখালাম, এইরকম হলো শর্ট ইউআরএল, ঠিক আছে। এই যে পাশেই দেখবেন শেয়ার গিক, এখানে ক্লিক করে যে কপি লিঙ্ক, এভাবে ক্লায়েন্টকে আমরা সেন্ড করে দিলাম যে এই লিঙ্কটায় যান, গিয়ে আমার অফার রয়েছে বা আমার সার্ভিসটা রয়েছে, ওখানে প্যাকেজগুলো দেখেন এবং আমাকে অর্ডার করেন, ঠিক আছে। আমরা এখানে কন্টিনিউ ক্লিক দিলে $40 অর্ডার হবে। আচ্ছা, ওটা এই প্রসঙ্গে আবারও আসতেছে। তার আগে একটু নিচে আসলেই দেখবেন যে প্রোফাইল, এখানে আসলাম আমরা, শিয়াস শর্মা সম্ভবত। তো যদি প্রোফাইল লিঙ্ক চায়, সেক্ষেত্রে যে এই পেজে আসার পরে যে উপরে দেখেন প্রোফাইল লিঙ্ক, এটাকে বলে প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে, উপরেরটা। তো ওইভাবে প্রোফাইল লিঙ্ক দিতে হবে। তো প্রোফাইল লিঙ্কটা দেখতে কেমন হয় ওটাও একটু দেখাই, তাহলে ক্লিয়ার হবেন। ফাইবারের প্রোফাইল লিঙ্কটা এরকম হয় যে fiverr.com/ দিয়ে ইউজার নেমটা, আমি কিন্তু এটা লিখি নেই, আমি কপি করে নিয়েছি, তার মানে ওনার প্রোফাইল লিঙ্কটা ওরকম উপরে ছিল। তো আমাকে ভাই যেটা মেসেজ করেছে যে fiverr.com ইউজার, এই যে মাঝখানে ইউজার আর লাস্টে ম্যানেজ গিক, এটা মূলত ওনার ড্যাশবোর্ডের লিঙ্ক, অর্থাৎ উনি এটাতে লগ ইন করেছেন বিদে এখানে যাইতে পারবেন। আমাদের যাইতে গেলেও আমাদের লগ ইন করতে হবে, সো এটা রাইট লিঙ্ক নয়। তো আমরা এগুলো শিওর হয়ে নেব যে আমরা ক্লায়েন্টকে কী লিঙ্কটা পাঠাচ্ছি। তো ওকে, তো এইভাবে পাঠাতে হয় লিঙ্ক। প্রোফাইল লিঙ্ক চাইলে এভাবে প্রোফাইল লিঙ্ক দিতে হবে, শিওর হতে হবে যে কী অবস্থায় রয়েছে। আর গিক হলে গিকটাও ওভাবে দেখতে হবে। এখন ঘটনা হলো যে ক্লায়েন্টকে পাঠাইলাম আমরা এই জায়গায়, মনে করেন আসার পর ক্লায়েন্টের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে কত, যে $5 বা $10 কাজগুলো করবে, বা $10 মনে করেন প্রাইস আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি তো আপনাকে $10 দিতে চেয়েছি, কিন্তু আপনার তো ওখানে একটা আছে 40, একটা আছে 65, একটা আছে 100, তাহলে আমি কেন সেখানে অর্ডার করব? এই বেসিকে অর্ডার করলে $40 ক্লায়েন্টের কেটে নেবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ডে ক্লিক করলে $65 কেটে নেবে, তো এখানে ক্লিক করলে $100, তখন একটা আলাদা সমস্যা হবে। তার মানে কি আপনাকে নতুন করে তাহলে গিক এডিট করতে হবে যে $10 করি, একটা কিচ্ছু করতে হবে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা একটা গিক দিয়ে রেখেছি যে ইউটিউব ভিডিও প্রফেশনালি অ্যান্ড ক্রিয়েটিভলি, আর ক্লায়েন্টের সঙ্গে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গিয়ে সেখানে কথা হয়েছিল যে আমি আসলে ইউটিউবের জন্য, তার একটা ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা ইন্ট্রো বানিয়ে দেব, নট ভিডিও এডিটিং। তো ক্লায়েন্ট এখানে এসে দেখে মানে চিন্তায় পড়ে গেছে, যারে এটা তো হচ্ছে ভিডিও এডিটিং, ইউটিউবের ভিডিও এডিটিং গিগ, এবং আমাকে মনে করেন মেসেঞ্জারে বলতেছে যে আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা তো ইন্ট্রো ভিডিও না, ওটা তো ইউটিউব ভিডিও। তখন আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে ডন্ট ওয়ারি, ওটা টাইটেল যাই থাক না কেন আমি আপনাকে ইউটিউব ইন্ট্রোই বানিয়ে দেব। আর এখানে যে বাজেটের ব্যাপার রয়েছে $40, তো ওটার ব্যাপারেও আপনি চিন্তা করবেন না, আমি আপনার কাছে $10 নেব। তাহলে আপনি যেটা করবেন ওখানে অর্ডার করতে হবে না, অর্ডার না করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে আমার প্রোফাইলটায় কন্ট্যাক্ট মি যেখানে রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে সেখানে আমাকে হাই হ্যালো জাস্ট একটা মেসেজ পাঠান। তো ক্লায়েন্ট যখন মেসেজ পাঠাবে তখন আমরা যেটা করব, আমরা অবশ্যই সেটাকে আমাদের প্রোফাইল থেকে আমাদের মেসেজ অপশনে গিয়ে আমি সুইচ টু আমার প্রোফাইলে যাচ্ছি, গিয়ে আমরা কি করব, যে মেসেজ সেকশন থেকে চেক করব। মনে করুন এই যে একটা এখানে যাব, অথবা কোনো একটা জায়গায় যাচ্ছি, এখানে যাচ্ছি, মনে করেন ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে, ওকে। তো মেসেজ করলো, তো এই মেসেজগুলো যখন করবে হাই হ্যালো যে কোনো তো কিছু একটা করলে আমরা এখান থেকে তাকে কাস্টম অফার পাঠাবো। কীভাবে, এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করব, করার পর আমরা তাকে দিতে চেয়েছি ইন্ট্রো ভিডিও বানিয়ে দিতে, কিন্তু আমাদের তো ইন্ট্রো ভিডিও বানানোর জন্য কোনো গিক নাই, তো নো প্রবলেম, আমরা ওই রিলেটেড যেটা ভিডিও এডিটিং রিলেটেড, যেমন ইউটিউব অর্গানিক ভিডিও প্রমোশন বা যাই হোক একটা যে কোনো একটা গিক ওই রিলেটেড সিলেক্ট করব, করে আমরা সেখানে লিখে দিতে পারি। কিন্তু এখানে অপশন আসবে দুইটা, সিঙ্গেল পেমেন্ট আর মাইলস্টোন পেমেন্ট।
তো এটা না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে যে এককালীন একবারই পেমেন্ট, ঠিক আছে? মনে করেন $50 কাজ বা $10 কাজ, এটা সিঙ্গেল পেমেন্টেই নিয়ে নিব। কিন্তু মাইলস্টোন পেমেন্টগুলো কেমন হয়, মনে করেন যে $4000, $2000 বা $1000, মানে বড় অ্যামাউন্টের, এবং কাজটাও লং টার্ম মেয়াদি হয়, অথবা ক্লায়েন্ট কখনো বিশ্বাস করতে পারে না যে এত বড় কাজ বা এত টাকার বাজেটের কাজ তাকে দিব, সে যদি বদমাশি করে বা না পারে, তো কয়েকটা কিস্তিতে ভাগ করে দিতে চায়, তো তখন হয় মাইলস্টোন। এখানে ক্লিক করবেন যে তিনি 50% আপনাকে আগে দিল, আপনি কিছু কাজ করে দিলেন, দেন বাকি অংশ কাজ করে বাকি অংশ দিয়ে দিল, এভাবে আর কি। অনেক সময় ওই ক্ষেত্র হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাই হয়তো বা তিনি কিছু কিছু করে ওভাবে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে মাইলস্টোন। তো মাইলস্টোন মূলত অনেক বড় বাজেটের ক্ষেত্রে মাইলস্টোনটা আমরা রানিং করি, $5000, $10,000 ওরকম, ঠিক আছে? $10-20 বা $100-150 জন্য মাইলস্টোনটা তৈরি করা বোকামি। ওকে, সিঙ্গেল পেমেন্ট দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রাইবে লিখব যে আই উইল ডিজাইন ইউর ইন্ট্রো ভিডিও, ঠিক আছে? যা কথা হয়েছে আমাদের মার্কেটিং করতে গিয়ে বাহিরে, আই উইল ডিজাইন, আচ্ছা এটা আমি বললাম, লিখতে যাচ্ছি না, সময় লস করার দরকার নেই। আই উইল ডিজাইন ইউর ইন্ট্রো ভিডিও, বা যা চাই আমরা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে এটা ইন্ট্রোর জন্য এরকমটা। এখানে অন্য কিছুও হতে পারে, যে আমরা তার ফেসবুক কভার ডিজাইন করে দেব, তার অন্য কাজের কথা সেই প্রসঙ্গে এখানে লিখব। লিখে আমরা একটু নিচে আসবো, আসার পর এখানে রিভিশন, অর্থাৎ সে যদি চায় বারবার চেঞ্জ করে নিতে পারে, সংশোধন করে নিতে পারে, তো এই সুযোগটা তাকে কতবার দিব। তো এখান থেকে আমরা দিতে পারি কতবার রিভিশন দেবো, 20 বার, 10 বার, একবার জিরো দিয়ে দিতে পারি। এমন একটা কাজ মনে করেন যে খুব কঠিন, বিশেষ করে ইন্ট্রো রিলেটেড বা অ্যানিমেশন রিলেটেড, যে একবার যদি রিভিশন করে তাও আমাকে কিন্তু ওই আবার শুরু থেকে ওই ডিজাইনটা করতে হবে, তার মানে আমাকে ডাবল পরিশ্রম হচ্ছে। তো যদি ওরকমটা না হয়, যে কিছু কিছু কাজ থাকে ব্যানার, যে ছোটোখাটো এডিটিং বা পরিবর্তন করে দেওয়া খুব কষ্ট হয় না, সেই জায়গাগুলোতে আমরা কি করব, সর্বোচ্চ পরিমাণ রিভিশন দেওয়ার জন্য এগ্রি থাকব। তাহলে ক্লায়েন্ট অনেকটা স্বস্তি পায় যে না, সেলারটা খুবই ভালো। আর ডেলিভারি কতদিনে করতে পারবো, বা ক্লায়েন্টের সঙ্গে কতদিনের কন্ট্যাক্ট হয়েছে, যে কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, সেটা এখান থেকে সিলেক্ট করে যায়, যেমন 3 ডে। আর প্রাইসটা আমাদের কত হয়েছিল, $10। ওকে, এখানে $10 দিয়ে দিলাম। তারপরে আরও যদি কোনো কিছু আমরা অফার করি, অফার এক্সপায়ারি, অফারটা আমরা পাঠালাম, উনি যদি অ্যাকসেপ্ট করতে না পারে, দেখা গেল আমি এখনই পাঠাইলাম, উনি অ্যাকসেপ্ট করতেছে না, হ্যাঁ একটু ঢেলামি করতেছে, অথবা উনি ব্যস্ত হেন তেন, সেক্ষেত্রে কতদিনে এই অফারটা এক্সপায়ার হয়ে যাবে, আমরা পাঠিয়ে রাখলাম, সে যদি ওই সময়ের মধ্যে অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে ওই অফারটার কাজ করবে না, এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা এক্সপায়ার এগুলো দিব না, ঠিক আছে? যে আমরা পাঠাচ্ছি, এই মুহূর্তে না করলে হয়তো 2-1 দিন পরে যাই, যেহেতু কন্ট্যাক্ট হয়েছে তার সঙ্গে সেভাবে, তো এটা খুব একটা প্রয়োজন পড়ে না। আর রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, অনেক সময় হয় কি, যে ক্লায়েন্টের সঙ্গে আগে থেকে কোনো আমার চুক্তিই হয়নি যে কি কি লাগবে কাজটা করতে গেলে। অনেক সময় আমরা ওয়েব ডিজাইন করি, লোগো পাঠায় না, ওয়েবসাইটের টাইটেল কি হবে, ওয়েবসাইটের কোথায় কি পড়বে, ওগুলো কথা হয় না, জাস্ট আমাদের আলোচনা হয়েছিল যে হ্যাঁ এত এইরকম একটা ওয়েবসাইট বানাতে হবে, এটার দাম এত পড়বে, এইরকম আর কি। কিন্তু তার যে ডিটেলস রিকোয়ারমেন্টগুলো, ওগুলো আমরা নিতে ভুলে গিয়েছিলাম বা জিজ্ঞেস করতে। সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখতে পারি যে রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা তার রিকোয়ারমেন্টগুলো জেনে নেব, যে কোথায় কোথায় কেমন কি করতে হবে, বা কালার, ডিজাইন, টেক্সট, এভরিথিং। তার যদি এগুলো আগে থেকে আপনারা ফেসবুকে বা বাহিরে যেখানে মার্কেটিং করেছি, বা যেখানে বা মেসেজে কনভারসেশন হয়েছে, সেখানেই যদি নিয়ে নিছি, তাহলে এটা লাগবে না, ঠিক আছে? তো আমি যেটা করি, যেটা লাগলেও আমি এখানে টিক মার্ক দিই না, কারণ টিক মার্ক দিলে যতক্ষণ সে রিকোয়ারমেন্ট সাবমিট করবে না, ততক্ষণ অর্ডারটা রানিং হয় না, তো এটা একটা ঝামেলা। সেই কারণে আমি এটা টিক মার্ক দেই না। রিকোয়ারমেন্ট লাগলেও আমি পরবর্তীতে এখানেই মেসেজ করি, অথবা যেখানে আমরা মার্কেটিং করেছিলাম, কথাবার্তা হয়েছিল, সেখানে আমরা মেসেজ করে তার রিকোয়ারমেন্টগুলো চেয়ে নিই, আর এখানে অর্ডারটা যেন রানিং হয়ে যায় অ্যাকসেপ্ট করা মাত্রই। ওকে, দেন আমরা আমাদের এখানে এই সার্ভিসের সঙ্গে কি কি ফাইল দিতে চেয়েছিলাম, সেগুলো এখান থেকে ইনক্লুড করতে পারি। যে সোর্স ফাইলটাও যদি তাকে দেই, তাহলে সিলেক্ট করে দেব। হাই রেজুলেশন যদি তাকে দেই, সেটাও এখানে সিলেক্ট করব। তারপরে ভিডিও থাম্বনেল, ভিডিও র্যাঙ্ক বা ভিডিও চ্যানেল প্রমোশনগুলো যদি করে দেই, সেক্ষেত্রে এগুলো। আর যদি না দিই, জাস্ট এখানে সব তুলে দিয়ে সেন্ড অফারে ক্লিক করলে অফারটা চলে যাবে। আর অফারটা দেখতে কীরকম হবে আমি পাঠাচ্ছি না,
অযথাই এরকম দেখাবে। হ্যাঁ, এই যে এখানে একটা অর্ডার পাঠিয়েছি, অফার, এটা অফার ঠিক পাঠাইনি, মানে পাঠালে এইরকমটা দেখা যাবে, আর পাশে লেখা থাকবে অ্যাকসেপ্ট অফার, ক্লায়েন্ট দেখতে পারবে যে অ্যাকসেপ্ট অফার, আর বাজেটটাও লেখা থাকবে, ডিটেলসের টাইম থাকবে। ক্লায়েন্ট ক্লিক করলে ওটা লেখা দেখাবে যে অ্যাকসেপ্টেড, আর আপনার সাইট থেকে দেখাবে ডিলেট অথবা রিমুভ অফার, মানে ক্লায়েন্ট যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করে আপনি চাইলে সেটাকে রিমুভ করে দিতে পারেন, এরকম আর কি। তো এইভাবে আসলে মূলত একটা কাস্টম অর্ডার প্রসেস করা হয়, বা মার্কেট প্লেসের বাহিরেও আমরা যখন ক্লায়েন্ট খুঁজে বের করি আর পেমেন্ট ট্রানজ্যাকশন বা পেমেন্ট নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ি, তখন বাধ্য হয়ে আমাদেরকে মার্কেট প্লেসে আনতে হয় ক্লায়েন্টকে এনে আমরা এভাবে কাজ করে নিতে পারি। তো একদিক থেকে আমাদের এটা কাস্টম একটা অর্ডার কীভাবে ফাইবারে তৈরি করতে হয়, কাস্টম অফার, সেটাও আমরা শিখলাম। সেই সঙ্গে মার্কেট প্লেসের বাহিরে, আউট অফ মার্কেট প্লেসে যখন আমরা ক্লায়েন্ট খুঁজে পাই, তখন তাদের সঙ্গে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সেটাও আশা করি এই কথাগুলোর মধ্য দিয়ে সলিউশন হলো। ঠিক আছে, তবে আমরা সবসময় পারতপক্ষে চেষ্টা করি মার্কেট প্লেসের বাইরে যদি আমরা কোনো ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, সেটাকে ভুলেও আমরা মার্কেট প্লেসে আনি না। কেন আনি না? কারণ মার্কেট প্লেসে আনা মানে যেটাকে বাংলা ভাষায় বলা হয় যে শেয়ালের কাছে মুরগি আদি দেয়া, যে আমি ক্লায়েন্টের বাহিরেই পেলাম, অযথা কেন আমি ফাইবারকে এনে দিয়ে দেবো যে নেন। কারণ ফাইবার আমার কাছ থেকেও 20% নিচ্ছে, আবার ক্লায়েন্টের কাছ থেকেও 20% নিচ্ছে। আবার আমি যখন এখানে অর্ডার রান করতেছি বা অর্ডার হচ্ছে রানিং, তখন এটা অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যায়, মানে দ্রুত টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে না, 15 দিন নেয় পেন্ডিং হতে, অথবা একটু অর্ডারের কম বেশি হলে ক্লায়েন্ট এখানে ক্ষমতা দেখাইতে পারে, আমাকে রেটিং খারাপ দিতে পারে, সমস্যা করতে পারে। কিন্তু আমরা যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করি, তখন ক্লায়েন্ট কিন্তু অনেক সুন্দর আচরণ করে। কেন আচরণ করে? জানে যে এখানে আমাদের উপর পণ্ডিতি করে কিচ্ছু হবে না, বরং আমরাও ওখানে ভালো আচরণ করি, ক্লায়েন্টও কিন্তু ভালো আচরণ করে। তো এই যদি পে অনারের ক্ষেত্রে $20 ট্রানজ্যাকশনের নিচে বাজেট হয়, যেমন $5 $10, সেক্ষেত্রে আমাদের করা উচিত কি জানেন? আমি যেটা করি যে ওকে আপনার এখন পেমেন্ট করতে হবে না, আপনাকে আমি এই কাজটা করে দিচ্ছি বাকিতে। যে বিদেশিরা অত খারাপ হয় না, অনেক ভালো মানের হয়, আর তাদেরকে আসলে সবগুলো মানে আমাদের এশিয়ানদের মতো মানে অতটা টাউট বাটপার হয় না। তো যে মনে করেন যে $10 কাজ করে দিলাম, বললাম যে যেহেতু আপনি পে অনারে $20 নিচে আপনি পেমেন্ট করতে পারবেন না, ওকে $10 কাজ করে দিলাম, আর আপনার যদি কখনো কাজ লাগে আপনি করে নিয়ে $20 যখন হবে তখন আমাকে পাঠিয়ে দিয়েন, এরকমটা আমি আর কি বিশ্বাস করি। তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ক্লায়েন্ট তখন আরও বেশি সন্তুষ্ট হয়, এবং ক্লায়েন্টটা ওভাবে ধীরে ধীরে আমার পার্মানেন্টলি ক্লায়েন্টে পরিণত হয়। দেখা গেল যে অনেক ভালো আচরণ করলাম, তাকে উইদাউট পেমেন্টে আগেই কাজ করে দিলাম, এটাও করা যেতে পারে। তো মার্কেট প্লেসে আসলে আমি নিয়ে যাই না। তো আপনাদের যদি খুব এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা মার্কেট প্লেসে নিয়ে যাইতে পারেন, অথবা মার্কেট প্লেসেও যদি কোনো ক্লায়েন্ট আপনার নির্দিষ্ট বাজেটের চাইতে কম বাজেটে অর্ডার করতে চায়, সেক্ষেত্রে এভাবে কাস্টম অর্ডার তৈরি করতে পারেন।